সঙ্গে মানে ওর সঙ্গে ফেসবুকে আপনার পরিচয় হয়েছে, ফেসবুকে পরিচয় হয়ে ওখান থেকে আমাদের রিলেশন হয়েছে। তারপরে দেন হচ্ছে যে ও আমাকে মানে বিয়ের আগে প্রস্তাব দিছিল থাকার জন্য। দেন আমি বলছি লিভিং রিলেশনে থাকার জন্য, হ্যাঁ একসাথে হ্যাঁ থাকার জি জন্য। জি জি থাকার জন্য পরিচয় দিছে। তারপর পরিচয় দিছে আমি তখন রাজি হই না, আপনার রাজি হই নাই। তারপরে দেন হচ্ছে যে ও আমাকে আবার ফোন দিয়ে বলে কি আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি কি ব্যবস্থা করা যায়। পরে ও বলছে কি ঠিক আছে আমরা বিয়ে করব, তাহলে কাজী অফিসে যাব। তো উত্তর 11 নম্বর সেক্টর ওর একটা ফ্রেন্ড আছে, নাম হচ্ছে যে হাসান। ওই হাসানকে ফোন দিছে, পরে হাসান বলছে কি ঠিক আছে চলে আস। পরে আমরা 11 নম্বর সেক্টরে গেছি, ওইখানে একটা কাজী অফিস আমাদের বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে উত্তরা পানির পম আছে, গ্রাম সাইড এটা। ওই পানির পমে আমাদের ওইখানে একটা ছাবলেট বাসা নিছে আপনার। ওইখানে 3 মাস থাকা হয়েছে। 3 মাস থাকার পরে ডিসেম্বর মাসের 19 তারিখও আমাকে বলে কি তানিশা এভাবে তো থাকা পসিবল না, এটা ছাবলেট, আমরা একটা বাসা নিব, ওইখানে আমার অফিসও থাকবে, দেন হচ্ছে যে আমরা এক পাশে থাকবো। কিসের অফিস? এটা হচ্ছে যে ও বাইন হাউজে জব করে আপনার। আচ্ছা, বাইন হাউজে জব করে। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে, পরে তুমি এখন বাড়িতে চলে যাও। পরে আমি বাড়িতে চলে গেছি ওই 11 নম্বর সেক্টরে। আমার বাড়ি হচ্ছে যে বরিশাল ভোলা। ওর বাড়ি হচ্ছে যে বরিশাল ভোলা আপনার। পরে হচ্ছে যে আমি আবার বাড়িতে চলে আসছি। বাড়িতে চলে আসার পরে আমার আম্মু জিজ্ঞাসা করছে তুমি কেন চলে আসছো। পরে আমি বাড়িতে যে অনেক কান্নাকাটি করছি, আম্মুকে বুঝতে দেই নাই, দেন আমার বাবা মাকে কাউকে বুঝতে দেই নাই। দেন হচ্ছে যে ও হচ্ছে যে মানে একটা মানুষ, একটা ছেলে একটা মেয়ের সঙ্গে এত কিছু করতে পারে এটা কল্পনার বাইরে। আমার আমার একটা জিনিস খারাপ লাগে, আমি যখন আমার বাবার কাছ থেকে যা চাইছি সব সময় তাই পাইছি ভাইয়া, কিন্তু ওর সঙ্গে সম্পর্ক করে আমি কখনো আমার কিচ্ছু পাই নাই। শুধু পাইছি টর্চারিং, মানসিক প্রেশার, দেন হচ্ছে যে বহুত কিছু। পরে আমি বাড়িতে আসার পরে আমার মাকে আমি কিচ্ছু বুঝতে দিই না আপনার। পরে আমার বাবা ফোন দিছে ও চলে আসছে কেন, ওর পড়াশোনা থুয়ে ওর থেকে খুবই খারাপ লাগতেছে, ও চলে আসছে। পরে আপনার 2021 সালে জানুয়ারি মাসে আমাকে ফোন দিছো, ফোন দিয়ে তোমার কি অবস্থা। এই যে আমি যে 20 তারিখ আসছি এর ভিতরে আমাকে কখনো একটু ফোন দিয়ে বলো না তুমি বাসাতে গেছো নাকি গেছো না। পরে আমাকে ফোন দিছো, তার আপনি কি আমার খবর রাখেন। পরে আমি বলে কি কার সঙ্গে কথা বলতেছো, কে, তোমার তো যে কোনো একটা কিছু হয়েছে। পরে হচ্ছে যে আমি আম্মুরে তাও বুঝতে দেই নাই। পরে আমাকে বলে কি তুমি চলে আসো। আমি আপনার জানুয়ারি মাসে 10 তারিখ ওর কাছে চলে আসছি উত্তরাতে। চলে আসে দেখি ওখানে ওর একটা ফ্রেন্ড নিয়ে থাকে, একটা ছেলে ফ্রেন্ড নিয়ে থাকে ওখানে। পরে থাকার পরে ওইখানে আমি থাকতেছি ওর সঙ্গে। থাকার পরে আপনারও আমাকে মানে টাকার আপনার 3 দিন পরে ও আমাকে বলে এরকম আমি বসে রয়েছি, ও বসে রয়েছে, তানিশা আমি একটা কথা বলতেছি। আমি কি বলেন, কয় আমাকে তুমি কিছু টাকা দাও। আমি আমি টাকা দিব কোত্থেকে, তো কত টাকা দিতে হবে, তুমি আমাকে 2 লাখ টাকা দাও বিজনেস করার জন্য। আমি আমার প্রতি তো সম্ভব না, আমার তো ফ্যামিলি জানে না আপনার সঙ্গে জামাই আমি থাকতেছি বা আমাদের বিয়ে হয়েছে, এগুলো তোমার ফ্যামিলি জানে না। পরে কয় যাই হোক তুমি যেভাবে তোমার আম্মুরে ম্যানেজ করো। পরে আমি একটা ফ্রেশানের ভিতরে পড়ে গেছি। ও সকালে আসে ম্যানেজ করছো, দুপুর আসে ম্যানেজ করছো, মানে খুবই ফ্রেশানিং দিতেছে আমাকে। পরে আমাকে তো আমার কাছে এরকমভাবে হবে না। আর আমি আম্মুর সঙ্গে আমি মিথ্যা কথা বলছি, আমি আম্মুর সঙ্গে শেয়ার করছি, আমি আম্মুকে এটা মানে বলছি। আম্মু বলতেছে এখন পারবে না, কিছুদিন পরে। তো আমার আম্মু জিজ্ঞাসা করছে কি জন্যে। পরে আমি আমার আম্মুর সব কিছু খুলে বলছি। আম্মুকে তুই তো খাইছো, আমার তোমার বাবার থেকে মানে আলাদা করে দিবে, তুমি যে অবস্থা করছো। পরে মেবি কয়েকদিন যাওয়ার পরে আপনার এই যে লকডাউন দিছে না ভাইয়া, লকডাউনের ভিতরে ওরও তেমন বিজনেস হচ্ছে না, আমারও তেরকম ফিমিশন নাই। আমার বাবা যেটুকু পাঠায়, একটা মেয়ের যতটুকু খরচা পড়াশোনার খাওয়া দাওয়া অতটুকু আমার জন্য পাঠায়। পরে হচ্ছে যে আমি বাবার একটু শেয়ার করতে গিয়ে আমি বাবা আমি তো বাড়িতে যাব, লকডাউন দিয়ে দিছে এরকম আমার খাইতে খুবই অসুবিধা হচ্ছে। তখন আমার বাবার আমি বুঝতেও দিই নাই। দেন হচ্ছে যে আমার বাবা আমি বাবার বলার সাথে সাথে আমার বাবা আমাকে 20,000 টাকা পাঠিয়ে দিছে বিকাশে। দেন হচ্ছে যে আমি বাসার থেকে বেরোয়া 11 নম্বর সেক্টর 17 নম্বর রোড, ওইখানে আমি হাউজের পাশে বিকাশের দোকান, ওইখান থেকে টাকাটা তুলে আমি বাসায় গেলাম। বাসায় যে আমার জিজ্ঞাসা করলো তুমি কোথায় গেছো, আমি একটু বের হয়েছিলাম। পরে আমার আবারও জিজ্ঞাসা করে তুমি টাকা কিছু ম্যানেজ করতে পারছো, তাহলে এভাবে কীভাবে চলবো। পরে আমি আবার ওরা 5 মিনিট আমি যে রুমের দরজাটা আটকে যে আমি অনেকক্ষণ কান্না করছিলাম, বাবাকে বলছিলাম বাবা সরি, আমি যদি কখনো ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিবা। আমি এটা বলে ফোনের মানে এই মুহূর্তে কল দিছিলাম, ফোনের লাইন কেটে দিছি।
লাইন কেটে দেওয়ার পরে বাবা আমাকে আবার নেক্সট ফোন করছে। বাবা তো পাগল হয়ে গেছে তাহলে। জিজ্ঞাসা করছে, বাবা তুমি কেন কাঁদতেছো, তোমার কি হয়েছে, তোমার কি কোনো কিছু হয়েছে? আমি তখন বলছি, বাবা আমি কিচ্ছু হয় নাই, আমি ফাইন, আমি ঠিক আছি। তখন আমার বাবা বারবার ফোন দিতেছে, হয়তো আমার বাবার মনে জানা হয়েছে আমার মেয়ের কিছু হয়েছে। তারপরে দেন হচ্ছে যে ও এসে দরজা নক করে, আমার জোরে জোরে কান্না করতেছি, দরজা নক করতেছে, দরজা নক করে দরজা খোলো। আমি দরজা খুলছি, খোলার পর তোমার কি হয়েছে? আমি কিচ্ছু হয় নাই। আপনি তো আমার কাছে টাকা চাইছেন, আপনার ইচ্ছে হয়েছে আমার সঙ্গে এনজয় করছেন, আপনার এখন প্রচুর পরিমাণ টাকা দরকার, আমার টাকা দিয়ে আপনি বিজনেস করবেন, মেয়েদের সঙ্গে আপনি ফুর্তি করবেন, এখন তো আমার প্রয়োজন নাই। তো এই ধরেন আমার বাবা টাকা পাঠাইছে, টাকা যদি আপনার প্রয়োজন এটা নেন। পরে আমি বাড়িতে যেতে চাই, আমি এই ফ্রেশের ভিতরে থাকতে পারতেছি না, আমি মুক্তি চাই এখান থেকে। ওরা আমাকে বললো কি তুমি বাড়িতে যাও, আমি কি হ্যাঁ কতলা বাড়িতে যাও। মানে ও যে টাকাটা আমি ওকে দিছি, ও আমাকে একটা বিন্দু পরিমাণ জিজ্ঞাসা করলো না, ভাইয়া তুমি টাকাটা কোত্থেকে পাইছো, তোমাকে টাকাটা কে দিছে, তুমি এভাবে এতগুলা টাকা কিভাবে ম্যানেজ করছো, আমাকে এতটুকু জিজ্ঞাসা করেন আপনারা। পরে আমি ওরে জিজ্ঞাসা করার পরে বলার পরে ও আমাকে বলছে, বলার পর আমি কই সমস্যা নেই, আপনার যদি লাগে পুরোটা আপনি নিয়ে যান। পর আমি তো বাই রোড দিয়ে যেতে হবে, তো কয় হ্যাঁ আমি সব কিছু ঠিক করে দিতেছি। আপনার রাতের ভিতরে সব কিছু ঠিক করছে, আপনার একটা উবার ঠিক করছে আমার জন্য। পরে আমি বাই রোড দিয়ে বাড়িতে চলে গেছি। বাড়িতে চলে যেয়ে আবার মার পাশে ধরে আমি অনেক কান্না করছি, বলছি মা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে অনেক কষ্ট করে তোমরা বড় করছো। দেন হচ্ছে যে আমার বাবাই আমাকে, আমার বাবা হয়তো দেখবে আমি যদি রক্ত বিক্রি করি, আমার বাবার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না ভাইয়া। আমার বাবা আমার জন্য প্রচুর পরিমাণ করছে, আপনার প্রচুর পরিমাণ। আমি যখন যেটা চাইতাম আমার বাবা তখন সেইটাই দিত। একজন প্রবাসে যারা থাকে তারা জানি কতটা কষ্ট করে, কেউ যদি অফিসে বসেও থাকে তাও একটা কষ্ট, আপনার যারা প্রবাসে থাকে অনেক কষ্ট করেছে আমার বাবা আমাদের জন্যে। কিন্তু আমি কখনো কল্পনা করতে পারি নাই আমি একটা ছেলের পান্দে পড়ে এতটা কষ্ট পাবো, আর আমার বাবার থেকে আমি এতটা দূরে চলে যাব, আমি কখনো ভাবতে পারিনি আপনার। দেন হচ্ছে যে ও আমার বাবারে, আমি বাড়িতে চলে যাচ্ছি, ও আমার বাবারে বলে দিছে, বলছে আপনার মেয়ে এরকম এরকম এই ঘটনা হয়েছে, বিয়ে করছে, এখন হচ্ছে যে আপনার মেয়ে আমার সঙ্গে সংসার করতে যায়, আপনি এখন আমার বিজনেসের জন্য কত টাকা দিতে পারবেন। আমার একটা কথা হচ্ছে ভাইয়া, যেহেতু আমাদের বিয়ে হচ্ছে, আমার বাবার একটুখানি গুছিয়ে বললো, তুই তো হট করে বলে আপনার মেয়ের বিয়ে হয়েছে, আপনি বিজনেস করতেছি, বিজনেসে কত টাকা দেওয়া লাগবে এটা বলতেছে আপনার। দেন আমার বাবা এটা শোনার পরে আমার মাকে ফোন দিছে, ফোন দিয়ে বলে কি ও কোথায়, ওরে বাসার থেকে বের করো। আমার বাবা ফোন দিয়ে আমার মাকে বলে, ও বলার পরে আমার হাজবেন্ড জাইদুলে বলার পরে আমার বাবার আমার আম্মুর কাছে ফোন দিয়েছে, ফোন দিয়ে তানিশা কোথায়। আমার মা বলতেছে কেন, বাসা কি হয়েছে, করে বাসার থেকে এক্ষুনি বের করো। যেই মেয়ে আমার মান সম্মান সব কিছু নষ্ট করে দিছে, যে মেয়ের নিয়ে আমার স্বপ্ন ছিল, ওই মেয়ে আমার মান সম্মান সব নষ্ট করে দিছে, তুমি ওই মেয়ের বাসা থেকে বের করে দাও। তখন আমার মা কয় এরকম করে কথা বলতেছেন, তুইও বের হয়ে যা। আমার আম্মুকে বলে তুইও বের হয়ে যা, আপনি আমার সঙ্গে এরকম করে কথা বলতেছেন কেন, আগে আপনি শান্ত হন, কি হয়েছে শুনি, তুই সব কিছু লুকিয়ে রাখছো, তুই মূলগুলা, তুইও বের হয়ে যা। আমার আম্মুরে তুই তাঙ্গার করে, একটা বাবা স্বাভাবিক বলাতে, যেহেতু একটা মেয়ে নিয়ে তার বাবার স্বপ্ন ছিল আমার মেয়ে আমার জন্য অনেক কিছু করবে, কিন্তু আমি স্বপ্ন পূরণ করতে পারি নাই, আমি কিচ্ছু করতে পারি না আমার বাবার জন্যে। তার জন্য আমি সরি, বাবার কাছে যদি হাজারবারও যদি আমি ক্ষমা চাই, আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, এটা আমি জানি। কিন্তু কত স্বপ্ন দেখছে তোমার বাপ তোমার দিয়ে। আমার বাবা আজকে 2.5 বছর ধরে আমার সঙ্গে কথা বলে না ভাইয়া, 2.5 বছর। আমি আমার বাবার সব দিক দিয়ে আমি আপনার একটা ভালো মেয়ে ছিলাম, কিন্তু আমি পারি নাই, তার জন্য আমি খুবই দুঃখিত আমার বাবার কাছে। এর মধ্যে তো তুমি প্রেগন্যান্ট হয়ে গেছিলে। জি আমি যে বলতেছি, দেন হচ্ছে যে আমার বাবা যখন বলছে বের হয়ে যেতে, আমি বের হয়ে গেছি বাসা থেকে। বের হয়ে আমি ওরা বলছি আমি কি এটা আপনি ঠিক করেন নাই। পরে আমাকে বলতেছি কি আমি তো এরকম তোমার বাবার সঙ্গে খারাপ করে কথা বলি নাই, তোমার বাবাকে তেরকম ভাবে তো বলি নাই। আমি এখন কি করব, আমি কি
মারা যাব না সুইসাইড করবো? তোমার কিছু করা লাগবে না, তুমি ঢাকাতে ব্যাক করো। আর আমি ঢাকাতে চলে আসছি আপনার, ঢাকাতে চলে আসছি আর কি। ওর আমি জিজ্ঞাসা করি আমি কি বাঁচবো পৃথিবীতে না মরবো? ও আমাকে বলে কি তুমি বাঁচবা, তুমি কেন মরবা, তুমি থাকবা, আমার কাছেই থাকবা, সব ঠিক হয়ে যাবো আমাকে বলে। পরে এটা বলার পরে আমি ওরে বলি কি আচ্ছা এটা সব সময় এটা একটা ফাইজলামি করার এখন পজিশন না, আপনি পজিশন খুবই খারাপ করে দিচ্ছেন। আমার বাবা আমার সঙ্গে কথা বলতেছেন, আপনার বোঝা উচিত। আপনি বলতেন ঠিক আছে, আপনি টাইম দিয়ে বলতেন বা যেভাবে বলতেন আমি বলতাম বা যেভাবে একটা কিছু হইতো। ওরা আমাকে বলতেছে কি আমি কি বলা তো অপরাধ হয়েছে, মানে ও আমার সঙ্গে মানে কেমন যেন একটা খারাপ বিহেভ করতেছে ভাইয়া। পরে দেন হচ্ছে যে ও আমাকে কি করলো, আমাকে কথন পরে মানে ও নিজে চেতে যা, তুই আমার লাইফ থেকে সরে যা, তোর জন্য আমার অনেক কিছু নষ্ট হয়ে গেছে, আমার কোনো বিজনেস হচ্ছে না, আমার বাবা মা কাউরে, ও আমার সঙ্গে তুই তাঙ্গার করে খারাপ ভাষা করে কথা বলতেছে। দেন হচ্ছে যে আমাকে কত পর ঠাস করে একটা থাপড় দিছে। থাপড় দেওয়ার পরে বলে কি আমি এটা কি করলেন, আপনি আমাকে গায়ে হাত তুলছেন কেন, তো এটা তুই প্রাপ্য, তুই এটা প্রাপ্য। আমি কি এটা প্রাপ্য মানে? ও আমাকে বলতেছে, আবার আমাকে বলতেছে কি আমাকে আরেকটা থাপড় দিছে। আমি কি ওগুলো কি করতেছি, তোমার সঙ্গে আমি ফাইজলামি করতেছি। এটা করার পরে আমি চুপচাপ রয়েছি, চুপচাপ পরে আমি কোনো কিচ্ছু বলতেছি না। পর আমি বলতেছি কি আমার এখানে থাকা ইম্পসিবল, আমি আপনার সঙ্গে থাকতে পারবো না, আমি আমারটা বুঝ করতে হবে। দেন হচ্ছে যে আমার একটা ওইখানে আপনার 9 নম্বর সেক্টর একটা ফ্রেন্ড হয়েছে, আমার একটা মেয়ের সঙ্গে পরিচয় হয়েছে, নাম আরুষা। ওর সঙ্গে পরিচয় হওয়ার পরে আমি ওকে সব কিছু ঘটনা, সব এভরিথিং ঘটনা বুঝিয়ে বলছি। বুঝিয়ে বলার পর আমি কই আরুষা এরকম এরকম, ও এখন হচ্ছে যে আমার টাকার দিকে নেশা, আমাকে প্রয়োজন নাই, এখন ওর অনেক মেয়েদের সঙ্গে সম্পর্ক করে, এখন তুমি একমাত্র পারো আমার জীবন বাঁচাইতে, নয় তাহলে আমি সুইসাইড করবো। এখন আমার বাবা নাই, আমার মা নাই, মানে এভরিথিং বলতে দুনিয়াতে আমি একা লড়তেছি, তুমি একমাত্র পারো আমার জীবনটা বাঁচাইতে। পরে এগুলোর পরে বলার পরে ওরে ও বলছে কি ঠিক আছে আমি দেখতেছি কি করা যায়। আমরা ওর একটা বোনাস বোন নিয়ে থাকে, তাও 26 থাকে ভাইয়া। পরে বলতো কি তুমি আমার কাছে থাইকো। ওই দিক দিয়ে আমাকে ফোন দিতেছে, আমি ফোন রিসিভ করতেছি না আপনার। পরে বলে কি ফোনটা বন্ধ করে রাখো। পরে আমি ফোনটা বন্ধ করে রাখছি। ও মেবি হয়তো বা আমার বাড়িতেও ফোন দিছে, আমার আম্মু হয়তো বা আমারও ফোন দিছে, কারণ মা তো মা তো কখনো সন্তানের কষ্ট দুঃখ মানে এটা তো একমাত্র মাই জানে। একজন সন্তান যদি মারা যায় তো ওই মাটা তো সবসময় কাঁদে, কিন্তু কোনো পার্শ্ববর্তী কোনো লোক কাঁদে না, আত্মীয় স্বজন কাঁদে না, কিন্তু মা বাবা সবাই কাঁদে। পরে দিন হচ্ছে যে আমি ওর সঙ্গে আরুষের সঙ্গে ছিলাম, থাকার পর আমি দেখতেছি, আমি কিন্তু ভাইয়া বিশ্বাস করেন আমি ওর প্রতি এতটা দুর্বল ছিলাম মানে বলার বাহিরে, মানে পৃথিবীতে জানি না আল্লাহ পাক বলে কি ভালোবাসা নাকি অনেক কিছু, আমি ওর প্রতি বহুত দুর্বল ছিলাম। ওকে আমি প্রচণ্ড আপনার ভালোবাসছিলাম, প্রচুর থেকে প্রচুর আপনার। পরে ও হচ্ছে যে আমি ওইখানে ওকে আমি কিন্তু দেখি, উত্তরাতে দেখি আপনার, দূর থেকে দেখি, কিন্তু আমি ওর সামনে যেয়ে ফেস করি নাই, কিন্তু দূর থেকে দেখি। আমি সবসময় রাতের বেলা এই চিন্তাটাই করি, আমি চিন্তা করতাম আমি আমার বাবা হারালাম, আমার মা হারালাম, আমি এভরিথিং সব কিছু হারালাম একটা ছেলের জন্য। একটা ছেলে আমার সঙ্গে প্রতারণা করছে, আমার টাকার দিকে যা ভালোবাসছে। যখন শুনছে আমার বাবা সৌদি আরবে থাকে তখনই ও আমার দিকে লালসা টাকার জন্যে, আমাকে ভালোবাসে নেই ভাইয়া, যেটা সত্যি কথা কি আমাকে ইউজ করার জন্যে, আর দেন আমার টাকার জন্যে, আমাকে ভালোবাসে না, আমার মন থেকে ভালোবাসে না ভাই। পরে আমার 3 মাস গেছে আপনার, 3 মাস যাওয়ার পরে ও আমাকে ফোন দেয়, ও জাহিদুল আমাকে ফোন দেয়। 2022-এর ঘটনা আপনার, এর ভিতরে অনেক কিছু গেছে আপনার, বহুত কিছু গেছে, যুদ্ধ আর যুদ্ধ, যুদ্ধ করতে করতে আমি না শেষ হয়ে গেছি, আর পারতেছি না আপনার। পরের দিন হচ্ছে যে আপনার 2022-এ ও আমাকে ফেব্রুয়ারি মাসে আমাকে ফোন দিছে, ফোন দিয়ে আমি তখন উত্তরাতে, ফোন দিয়ে আমাকে বলে কি তানিশা প্লিজ তুমি আমার লগে একবার দেখা করো। আমি কই না পসিবল না। আমার ফ্রেন্ড আমাকে ও প্রেশার দিতেছে, দেখ তোরে আমি আশ্রয় দিছি, তোরে আমি আজকে আশ্রয় না দিতে তোর জীবন যদি আমি না ধারা করাতে পারতাম তাহলে তুই কিন্তু সুইসাইড করতাম। আমি তোমাকে একটা কথা বলি, তুমি ওই ছেলের থেকে দূরে সরে যাও। পরে আমাকে ওই ফোন দেয়, রিকোয়েস্ট করে, অনেক কিছু বলে আপনাকে, তুমি এটা করো না, তুমি একবার প্লিজ, আমার ভুল হয়ে যেতে পারে। ওর ফ্রেন্ড দিয়ে ফোন দেয়, ওর একটা ফ্রেন্ড আছে নাম হাসান দিয়ে ফোন দেয়, অমুকের দিয়ে ফোন দেয়, সবার দিয়ে ফোন দেয়, আমাকে ফোন দেয়, ফোনের পর ফোন দেয়। আমি কি করলাম, আমি আরুষা আমি একটু ভোলা থেকে ঘুরে আসি। তুমি কোথায় যাবো বলো, আমি আমার পুপির বাসায় যাবো। পরে দেন আমার পুপির বাসায় গেছি, যে আমার পুপি সব কিছু জানে। আমার পুপি আমাকে দেখে জোরে জোরে কান্না করছে, আমার ভাই কি তোমারে কি এই জন্য কি পালছে, তুমি এইসব ঢাকা শহর যে কাজ করার জন্য, তোমার কি এইসব পড়াশোনা করার জন্য তোমার পড়াশোনা করেছে। আমি এই পুকুরে বলে আমি কি তোমরা ক্ষমা করে দাও,
হয়তো বা আমি মরে গেলে তোমরা হয়তো বা কানবা, কিন্তু আমি তো ওই কালে তো ওই পরকালে যেতে আমি তো অনেক শাস্তি পাবো, তার জন্য আমি আত্মহত্যা করতে পারতেছি না। তোমরা বলো আমি কি করব? পরে আমি এই ছেলের বাড়িতে গেছি, আপনার ভাইয়া এই ছেলের বাড়ি আমাদের ওইখানেই। আমার বাড়ি হচ্ছে যে সদরের দিকে, ওর বাড়ি হচ্ছে যে গ্রাম সাইড আপনার। ওর বাড়িতে গেলাম, ওর বাড়িতে যে ওর আব্বু আম্মু সবারে বললাম। বলার পর ওর আব্বু বিশ্বাস করে না, ওর আম্মু বিশ্বাস করে না, আমার ছেলে এরকম হতে পারে না। আশেপাশের পরামর্শী যা আছে ওরা বিশ্বাস করে, ওরা জানে বলে মেবি এরকম একটা ঘটনা ঘটেছে ঢাকার শহর আমার সঙ্গে। দেন ওর বাবা বিশ্বাস করে না, ওর মা বিশ্বাস করে না। আমি ভোলাতে যে ওদের ফ্যামিলির লোকও যুদ্ধ করছি, আমার কিছু নাই, এখন তো আমার একটা ডিসিশন নিতে হবে। ফ্যামিলিতে যে লগে ওর ফ্যামিলির লগে যুদ্ধ করলাম, ওর ফ্যামিলি কোনো প্রকারে বলতেছে না। চেয়ারম্যানের কাছে গেলাম, চেয়ারম্যান বলতেছে না। আমি একটা মেয়ে, ওদের চেয়ারম্যানের কাছে গেছি, ওনার বোঝা উচিত ঠিক আছে মেয়েটা এতটা যুদ্ধ করে, ওর বাবা যেহেতু কথা বলতেছে না, ওর ফ্যামিলি যেহেতু কথা বলতেছে না, আমি হয়তো বা একটা বিচার করে মেয়েটার একটা ভালো পজিশনে বা একটা ভালো জায়গায় দাঁড় করে দেয়, ছেলের থেকে হয়তো বা মেয়েটার মুক্তি দেয়। কিন্তু ভাইয়া কি করলো উনি আমাকে অন্য প্রস্তাব দেয়। উনি বলতেছে ঠিক আছে আমি তোমার বিচার করে দিব। এটা হচ্ছে যে এই চেয়ারম্যান হচ্ছে যে ওর আত্মীয়, আপনার আত্মীয়, ওই চেয়ারম্যান, এই চেয়ারম্যান ওর আত্মীয়। উনি আমাকে বলতেছে কি ও ভালো না, ও টাউডার ছেলে, ও অনেক মেয়েদের জীবন নষ্ট করছে। দেন হচ্ছে যে তুমি সুন্দর করে জীবন সাজাও, আমি তোমাকে ওরকমভাবে দিব। তুমি হচ্ছে যে ওর থেকে ক্ষতিপূরণ নিয়ে, আমি তোমার ক্ষতিপূরণ নিয়ে ওর থেকে দিয়ে তোমার বিদায় করে দিব। পর আমি কিছু বলি না, আমি চুপচাপ পড়েছি। আমি তো ক্ষতিপূরণ কিসের? আমার একটা জীবনের ক্ষতিপূরণ দিতে পারবেন? একটা মেয়ে একটা বাবার থেকে যে আলাদা হয়ে গেছে ওটার ক্ষতিপূরণ দিতে পারবেন? তার বাবার সঙ্গে মিশিয়ে দিতে পারবেন? তারপর উনি বলতেছি কি তো আমি তোমার একটা কথা বলি ঠান্ডা মাথায়। উনি হচ্ছে যে আমার সঙ্গে কথা বলে, উনি আমার বলতেছে মাথা হাত দিতেছে, তুমি ভালো থাকবা, অনেক ভালো পজিশন। ওগুলো এটা ফ্ল্যানই ছিল, ওদের যেহেতু আত্মীয় ফ্ল্যানই ছিল, ভালো থাকবা, আমার বুঝাইতেছে তুমি সরে যাও, এমন তেমন অনেক কিছু বলছে। বলার পরে আমি তোমার জন্য অনেক কিছু করতে পারি, তো আপনি আমার জন্য কি করবেন ভাইয়া? ওনাকে বলতেছি আপনি আমার জন্য কি করবেন ভাইয়া? আমি তোমার জন্য বহুত কিছু করব, তুমি যদি চাও। আমি কি চাই? আমি তো আপনার থেকে কিছু চাই না। আমি তো ও আমার সঙ্গে যেটা করছে এটা আমি ঝামেলা শেষ করে দিতে চাই, এটা চাই আমি। তাহলে আমি একটা কাজ করতে পারি তোমার জন্য, তুমি যা চাইবে আমি তোমার তাই দিব। উনি আমাকে বলতেছে আমার কিছু লাগবে না। আমার বাবা আলহামদুলিল্লাহ, আমার বাবা ছোট থেকে বড় পর্যন্ত আমাকে যা দিছে আমি আলহামদুলিল্লাহ, আমি সব কিছুতে আসিলাম। কিন্তু আপনার ভাইয়ের ছেলে আমাকে কিন্তু ধ্বংস করে দিছে, মিথ্যা রিলেশন করে, মিথ্যা ইয়েতে দিয়ে দিয়ে খুব আমাকে অনেক জায়গায় খারাপ জায়গায় এনে ফেলেছে। পরে উনি আমাকে প্রস্তাব দেয় ওনার সঙ্গে থাকতে হবে, ওনার সঙ্গে আমার থাকতে হবে। যদি ওনার সঙ্গে আমি থাকি তাহলে উনি হচ্ছে যে করবে, আমাকে সব কিছু ঠিকঠাক করে দিবে, আমাকে প্রতি মাসে 50,000 টাকা করে দিবে। আমি যদি ওনার সঙ্গে থাকি প্রতি মাসে আমাকে 50,000 টাকা করে দিবে। আমার কখনো কিচ্ছু হবে না আপনার। পরে দেন হচ্ছে যে আমি এটাতে রাজি হই না, আমি ওখান থেকে চলে গেছি। চলে যাওয়ার পরে আমি আমার পুকুর পাশে গেছি, ওখান থেকে আমি দেখেছি ভাই ওদের ফ্যামিলির সঙ্গে আমি যুদ্ধ করতে পারতেছি না। পরে আমি ঢাকাতে আবার ব্যাক করছি, ঢাকাতে ব্যাক করে আমি আনুষের সঙ্গে ছিলাম। পরে এই ব্যাপারটা ওর চেয়ারম্যান ওরে জানাইছে ফোন দিয়ে জানার পরে ও বললো কি তানিশা তুমি চেয়ারম্যানকে বলছো কেন? আমি যার বাড়িতে গেছি যা যুদ্ধ করছি আমার বাড়িতে বলাটা উচিত ছিল না, আমি আমার বাবাকে বলাটা উচিত ছিল না, আমার বাবার থেকে আমি আড়াই বছর ধরে একদম দূরে, এটা কিন্তু উচিত ছিল না একদমই। বলার পরে তুমি আমার সঙ্গে দেখা করো, আমি না ইম্পসিবল, আমি দেখা করতে পারবো না, তুমি আমার সঙ্গে দেখা করো। আমাকে বললো কি আপনার 11 নম্বর সেক্টরে জমজম টাওয়ার আছে না, ওই জমজম টাওয়ারের ওইখানে ওর সঙ্গে একটা আপনার রেস্টুরেন্টে বসে আর কি ওইখানে কথা বলছি। আমাকে বলে কি ঠিক আছে তুমি আমার সঙ্গে, আমি তোমার সঙ্গে সংসার করবো, আমি তোমার সঙ্গে থাকবো। দেন হচ্ছে যে তুমি করতে পারবে না, কাউকে বলতে পারবে না। আমাকে এখন বলে আমি কাউকে বলতে পারবো না, ওর সঙ্গে আমি থাকবো, আমি কাউকে বলতে পারবো না। তখন আমি ওরে বলতেছি কি আমি থাকতে পারবো না, ইম্পসিবল। যে ছেলে আমাকে টাকার জন্য টর্চারিং করে, যে ছেলে আমাকে থাপড় গায়ে হাত দিয়ে বলে কি না এটা একটা মজা, এটা একটা ফান, আমি ওই ছেলের সঙ্গে থাকতে চাই না। পরে এটা বলার পরে কয় আচ্ছা তুমি থাকবা না, তাহলে আচ্ছা ঠিক আছে তুমি যদি না থাকো, তুমি যদি লোকের এগুলো সব বেড়ে বলো তাহলে আমি সুইসাইড করব। ও আমাকে বলো আত্মহত্যা করবে। আমি আপনি আত্মহত্যা করেন, সেটা আপনার আমার না, আমি রুখে দাঁড়াইতে চাই, আমি আপনার সঙ্গে আর থাকতে চাই না। পরে ঠিক আছে জীবনে আমরা বলে জীবনে মেয়েদের বিয়ে একটাই, মানে অনেক রোমান্টিক করে কথা বলতেছে আমাকে এখন, জীবনে মেয়েদের বিয়ে একটাই, জীবনে মেয়েদের হ্যান ত্যান এগুলো বলতেছে আপনার। বলার পরে থাকছি আমি ওর 3-4 দিন পরে আমাকে ফোন দিছে তুমি ডিসিশন কি নিছো, তুমি থাকবা নাকি ডিভোর্স চাও?
আমি বলতেছি আমি ডিভোর্স চাই, আমি থাকতে চাই না আপনার সঙ্গে। পরে বলার পরে ওর একটা আবার আরুষার একটা বোন আছে, ওই যে বোন, ওই বোন আমাকে বুঝাইলো দেখো বিয়ে একটাই, দেখো একবার তো ছাড় দিছে। তারপর তুমি আবার তার ঘরে চলে গেলা? তার ঘরে চলে গেছি আপনার। তার ঘরে চলে যে ওখানে থাকা হচ্ছে আপনার 2022-এ আমার রমজান আসছে, রমজানের ভিতরে আমি আর কোথায় যাবো, ফ্যামিলি নাই, ফ্যামিলির সঙ্গে কথা বলতেছি না। আমার আম্মু মাঝে মধ্যে ফোন দেয়, ফোন দিয়ে আমার আম্মুর সঙ্গে কথা বলি, এইটুকুকে দাস আর কিছু না। পরে হচ্ছে যে ও আমাকে রেখে ও দেশের বাড়িতে চলে গেছে রমজানে। আমি ঢাকাতে থাকছিলাম, ঢাকাতে ঈদ করছিলাম হ্যাঁ একা একা, বাবা মা ছাড়া। তখন আমার থেকে খুবই খারাপ লাগছিল। তখন আমার মা আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে তুমি কি খাইছো, তুমি কি কিছু কেনাকাটা করছো নি, তুমি কি করতেছো? আমি বলি মা আমি ভালো আছি, তুমি ভালো আছো, এই বলে কথাবার্তা বলার পরে শেষ। ও বাড়িতে গেছে, বাড়িতে যে বাড়ির থেকে আসছে, আসার পর আমাকে বলে কি তুমি তো ছিলা, তুমি কি কোথাও যাবা ঘুরতে? আমি বললাম আমি কোথাও যাবো না, যে জায়গা থেকে আপনি আমার বাবাকে দূরে ঠেলে দিয়েছেন ওই জায়গায় আমি কোথায় গেল কি আর না গেলো কি, আপনার তো আমার লাইফটাই নষ্ট করে দিয়েছেন। এটা বলার পরেও আমাকে আমার সঙ্গে ওখান থেকে তো রুম থেকে চলে গেছে। চলে যাওয়ার পর আমাকে রাতের বেলা বলে কি আসো আমরা কুয়াকাটা থেকে ঘুরে আসি। পরে আমি যাবো না। পরে 2-3 দিন হয়ে গেছে, পরে আমার ফ্রেন্ড, আমার যা হইতো আমার ফ্রেন্ডের সঙ্গে আমি শেয়ার করতাম। ও যেভাবে বলতো আমি ওর জন্য তো বেঁচে আসছিলাম, কারণ আমি তো আত্মহত্যাই করতাম, তখন আমার কেউ ছিল না সাইডে। বেবি এই আপনার এই সেপ্টেম্বর মাসেও আমার সঙ্গে এই 2022-এ আমার লোকে দুর্ঘটনাটা ঘটাইছিল। সেটা বলো। আমরা গেছি কুয়াকাটার থেকে আসার পর আমার বাচ্চা কনসেপ্ট হয়ে গেছিল। কনসেপ্ট হয়ে যাওয়ার পরে দেন হচ্ছে যে আমি ওরে বলি নাই, হয়তো বা আমি ওরা এখন বলবো ও যে একটা জানোয়ার যেরকম আমার সঙ্গে খারাপ বিহেভ করতেছে বা ও একটা কিছু করবে, পরে আমি না বলে আমি বাড়িতে চলে গেছি। ওর আম্মু নাকি ওরা ফোন দিছে ওর বাড়িতে আমাকে যাইতে। পরে আমি ওর বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পর ওর আম্মুকে বলছি, বলার পর ওর আম্মু বলে কি তুমি আমার কাছে এখন থাকো, পরে তোমার বাড়িতে যাও। আমি কই না এখন আমি আপনার বাসাতে থাকবো না, হয়তো বাই দেখেন কার মনে কি আছে, হয়তো বড় আম্মু আমার সঙ্গে একটা কিছু করতে পারে, যেহেতু ওগো ফ্যামিলির ভিতরে এরকমই, ও কিছু একটা করতে পারে। পরে আমার আম্মু আমার ফোন দিছে, ফোন দিয়ে তুমি বাড়িতে আসো, তোমার বাবাকে জানবে না। পরে আমার বাড়িতে গেলাম, বাড়িতে যে আমার আম্মুর সঙ্গে থাকতেছি, তখন আমার শরীর খুবই অসুস্থ, অনেকটা অসুস্থ, আমি খাইতে পারি না কোনো কিছু না। কয় মাস তখন আপনার হচ্ছে যে 1 মাস হবে। তখন আমার শরীর খুবই উইক হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা হয়ে গেছে, আমি চলাফেরা করতে পারতেছি না। তখন আমার আম্মুর সঙ্গে আমি এই জিনিসটা শেয়ার করি না, আমার আম্মুকে বলি না। যদি আমার আম্মুকে বলতে যাই তাহলে এখানে হয়তো আমার আম্মু একটা কষ্টে পাবা বা যে কোনো একটা কিছু হবে। তখন আমি আরুষারে বলছি, আমার ফ্রেন্ডের বলার পরে তুমি ঢাকাতে আসো, ঢাকাতে এসে ভালো ডাক্তার দেখাও। তো আমি তো বলাতে আসি এখন, তুমি ঢাকাতে চলে আসো, বেশি কথা বলো না, তোমার আম্মুর সঙ্গে এগুলো শেয়ার করো না, তোমার আম্মু হয়তো বা কষ্ট পেতে পারে, তুমি বোঝো কিছু, তোমার কত কিছুর পরে তোমার মা আবার তোমাকে চুপে বাসাতে নিছে। তো পরে বলার পর ও আমাকে বলছে, বলার পর আমি আবার জাউদুলের ওনারে শেয়ার করছি। ইমনের শেয়ার করার পরে আমাকে ও বললো কি ঠিক আছে তানিশা, আমি তোমাকে ভালো ডাক্তার দেখাবো, যা তো হয়েছে আমরা একটা ভালো সংসার করব, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে সব কিছু নিয়ে। তো আমাকে বলার পর আমি আচ্ছা ঠিক আছে। হয়তো বাবা একটা জিনিস কি, হয়তো বা মানুষ প্রথম খারাপ থাকে, হয়তো বা বাচ্চা কাচ্চা হলে হয়তো বা ভালো হয়ে যায়, আমার ভিতরে এটা ছিল। পরে আমি বলার থেকে চলে আসি, বলার দিকে চলে আসে রে, ও আমাকে লজ গেট থেকে আপনার রিসিভ করছে, গাড়ি থেকে রিসিভ করে আমাকে বলে কি এখন হচ্ছে যে আমরা বাসা যাব না, এখন আমরা একটা ফ্রেন্ডের বাসাতে থাকবো, দেন হচ্ছে যে সকালবেলা বাসাতে যাবে। তখন আমি গ্রিনল্যান্ডে এসে রাত 10টা বেজে গেছে, তখন একটা ফ্রেন্ডের বাসায় নিয়েছে, ফ্রেন্ডের বাসায় নেওয়ার পরে আমাকে শুক্রবার সকালবেলা ডাক্তার দেখাইছে। ডাক্তার দেওয়ানের ওইখানে আমার বাচ্চার আছে যে আপনার 2.5 মাসের বাচ্চা, আপনার 2.5 মাসের বাচ্চা ওইখানে আসছে রিপোর্টে। আসার পর ওর যখন আমার রিপোর্টটা বের হয়েছে তখন ওই রিপোর্টটা হাতে নিছে, যখন ডাক্তার ম্যাম বলছিল ওরে, বলার পর মুখটা কেমন জানি প্রকাশ্যে করে ফেলছে, মানে মুখটা কালো মেঘের মতো করে ফেলছে। করার পরেও আমাকে আমি কই আচ্ছা আপনি কি খুশি না, আপনি এরকম মানে মুখ গুমরা করে আসেন? পরে না খুশি তো আমি, এখন তুমি চলো। পরে ম্যাম কতগুলো মেডিসিন দিছে, আপনার ওইখান থেকে ও একটা মেডিসিনও নেয় না আমার জন্যে। ম্যাম বলছে কি যত দ্রুত পরিমাণ ওরে ভালো করে কিছু খাওয়া দাওয়া করেন আর মেডিসিনগুলো ঠিক মতো খাওয়ান। বলার পরে ও বলতেছে কি বাসায় চলো। পরে মিরপুর 1 ওইখানে একটা বাসা নিছে, চাবলেট। আমি এতটুকু জানি না, আমাকে বলছে উত্তরাতে শিফট করবো ওর বাসাতে, কিন্তু যে মিরপুরে নিছে বাসা ওইটা আমি জানি না। আর আমাকে মিরপুর 1-এ নিছে, নিয়ে ওইখানে চাবলেট ছিলার পরে ওইখানে আমি বাসাতে উঠছি, ওঠার পরে ওই নিচে গেছি, নিচে যে আমার জন্য হালকা পাতলা কিছু মেডিসিন নিয়ে আসছে, খাবার নিয়ে আসছে। ওই যে যার বাসাতে চাবলেট ওই আন্টি বলে কি তুমি খাওয়া দাওয়া করছো?
পরে আংটিরে সব কিছু ও বলছে, আমিও বলছি। বলার পর আংটি রান্না করছে, আংটি আমার জন্য খাবার নিয়ে আসছে। পরে আংটি আমি খাবার খাইলাম, খাবার খেয়ে ওষুধ খেলাম, আমি একটু রেস্ট নিছি। রেস্ট নেওয়ার পরে আপনার বিকাল 4টার দিকে আমি ঘুম থেকে উঠছে, ও বারান্দাতে বসে বসে ওর আম্মুর সঙ্গে জানি কি কি কথা বলতেছে, আমি ওটার খেয়াল করি না, আমি তো ঘুমে গেছি, কারণ আমার শরীর অনেকটা উইক ছিল, প্রচুর উইক ছিল, খেতে পারি না, দেন আমি অনেক অসুস্থ ছিলাম। পরে বারান্দাতে এরকম বসে রয়েছে, আমি উঠে আমি আবার দাঁড়িয়ে রয়েছি। আমি আবার কতক্ষণ পরে ওয়াশরুমে গেছি, যাই ফ্রেশ ট্রেশ হয়ে পরে আমি দাঁড়িয়ে রয়েছি। পরে আমি তো বাড়িতে অনেকদিন তো ছিলাম, আমি তো ডাক্তার দেখাইছি, আমি বাড়ির দিকে চলে যাই। ও আমাকে বলে কি, কেন আরো কয়দিন থাকো, তোমার জন্য যেহেতু বাসা নিছি, আরো কয়দিন থেকে ভালো আরো ডাক্তার দেখাবো তোমাকে। এই ডাক্তার, ও বিশ্বাস করেন এটা নাকি ভুয়া রিপোর্ট আসছে, আমাকে বলে। পরে আমি কি এটা আবার ভুয়া হয় কিভাবে? দেন হচ্ছে যে এটা বলার পরে বিকালবেলা 5টার দিকে ওর এখান দিয়ে মনে ওর ফ্রেন্ড আছে আপনার, এই যে ঝাউছড় মেডিকেল ওইখানে ফোন দিছে। ফোন দেওয়ার পরে বলছে কি ওই মেডিকেলে যাবে। উত্তরার থেকে আমরা মিরপুরের থেকে আমরা ওই মেডিকেলে গেছি। মেডিকেলে যে হ্যাঁ একটা রিপোর্ট করছে, দেখে একদম এই 2.5 বছর এটা আসছে বাচ্চা। আসার পরে রিপোর্ট এটা আসছে। পরে এখান থেকে আবার বাসাতে ব্যাক করছি মিরপুরে ব্যাক করার পরে সকালবেলা আমি ঘুম থেকে উঠছি সকালবেলা। পরে ওঠার পরে ওই আংটি ডাক দিছে, ওই বাড়ির আংটি, বাসার আংটি বলে কি কিছু খেয়েছো? আমি কই না আংটি কিছু খাই নাই। বা দেখো তোমার আম্মু থাকলো তোমার জন্য একটুকু করতো, এখন আমি রুটি বানাইছি, তুমি এটা খেয়ে ওষুধ খেয়ে নাও। পরে আমি খাওয়া দাওয়ার পর আমি বসে বসে মোবাইল টিপতেছি। পরে আমার ফ্রেন্ড ফোন দিয়েছে, ফ্রেন্ডের সঙ্গে কথা বলতেছি। বলার পরে ওই বারান্দাতে ওর আম্মুর সঙ্গে মেবি কথা বলছে, বারান্দার থেকে কথা বলে আমার পাশে আসছে, এসে দাঁড়িয়ে বলে কি তুমি কি করবা, তোমাকে আমি একটু ঠান্ডা মাথা কথা বলতেছি, আমাকে বলে। আমি কি হ্যাঁ জি বলেন। পরে কয় তুমি কি করবা? আমি কি করবো মানে আমি এখন বাড়িতে যাই, তারপরে আপনাদের বাড়িতে যাবো না আমাদের বাড়িতে যাবো, আমি একটু সুস্থ মতো কয়দিন থাকি, রেস্ট নেওয়ার পর হয়তো আমি আপনার বাসাতে বেক করবো, আপনি তো বলছেন এখানে বাসা নিয়েছেন, ওইখানে আপনার প্রবলেম। বলাটার পরে ভাইয়া ও মানে 5 মিনিট দম খিচ্ছা রয়েছে আপনার। 5 মিনিট দম খিচ্ছা থাকার পর আমার না ঠাস ঠাস করে কতগুলো থাপড় দিছে ও আমাকে। থাপড় দেওয়ার পর আমি কি ওগুলো কী ধরনের কথা হচ্ছে, আপনি আমার গায়ে থাপড় দিতেছেন কেন? কত এটা প্রাপ্য? তো আমাকে অনেক আমি ওরে টর্চারিং করছি, ও বলতেছে ওরা আমি অনেক টর্চারিং করছি। দেন হচ্ছে যে আমি ওরে নাকি অনেক মানুষের কাছে নাকি কেলেঙ্কারি করছি, ওর ফ্যামিলির কাছে করছি, ওর আত্মীয় স্বজন সবার কাছে করছি, ওই নাকি সবার কাছে নাকি হয়ে গেছে। এটা বলার পরে ও আমাকে আপনার থাপড় দিছে। থাপড় দেওয়ার পরে কতক্ষণ পরে কয় কি এ বাচ্চা আমি রাখতে চাই না, এ বাচ্চাকে তুই কি ফেলবে নাকি কিছু করবি, ও আমাকে বলার পরে ও আমাকে কি করলো আপনার ফটফট করে আরো কতগুলো থাপড় চোপার মানে ইচ্ছা মতো দিতেছে। এদিক দিয়ে ওই আন্টি বাসায় নাই দেখতে ও এই সুযোগ পাইছে, কারণ আন্টি বাসায় নাই, ও আছে আমি আছি। দেন হচ্ছে যে ও কতক্ষণ পরে না আপনার থাপড় মারার পরে না আমি শরীরটা মানে কেমন জানি রিনজিন হয়ে আসতেছে, আপনার মাথা থেকে নিচ পর্যন্ত রিনজিন হয়ে আসতেছে। কতক্ষণ পর ও কি করলো না আমাকে না একটা লাথি দিচ্ছে, আমার পেট পাচ্ছে আপনার। পরে আমাকে লাথি দেওয়ার সাথে সাথে না আমি ব্যথায় চটপট করতেছি। দেন হচ্ছে যে আমাকে আরেকটা লাথি মারছে, লাথি মারার পর আমি অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমাকে ঝাউছড় মেডিকেল আর ওই ফ্রেন্ডের মেডিকেলে নিয়ে আসছে। ম্যাম ইমার্জেন্সি বলছে কি মেয়ের ইমার্জেন্সি টেস্ট করাও, মেয়ের যেহেতু ব্লাড যেতেছে। আমাকে ইমার্জেন্সি টেস্ট করছে, টেস্ট করার পরে ম্যাম বলছে কি নয় বাচ্চা বাঁচাইলে আপনার ওয়াইফ হারাবেন, নয় আপনার ওয়াইফেরে বাঁচান, বাচ্চা মেরে ফেলে। তখন ওইখানে আমাকে সেপ্টেম্বর মাসের আপনার 19 তারিখে 18 তারিখে আমাকে ভর্তি করা হয়েছে। আমার থেকে ডিসিশন নিতেছে ম্যাম এসে আমাকে 18 তারিখে ডিসিশন নিতেছে। সেপ্টেম্বর মাসে আমার ম্যাম বলতেছে কি আপনি কি করবেন, আপনি কি আমার বাচ্চা রাখবেন নাকি আপনি কি করবেন? আমি বলতেছি ম্যাম আপনি আমার বাচ্চা বাঁচান, আমি না মরে যাই তবু আমার বাচ্চাটা আপনি মেরেন না ম্যাম। আমি অনেক কষ্ট, অনেক জার্নি করে, আমি অনেক চাপাই করে, অনেক যুদ্ধ করে আমার লাইফটা ম্যাম প্লিজ। ম্যামের বলার পরে ওর সঙ্গে ডিসিশন নিছে। ম্যাম বলতেছে ও তো বাচ্চা করতেছে না, ও বাচ্চা রাখতেছে, যেভাবে বলতেছে আমার হাত জোর করতেছে। আমি ম্যামের পায়েও তলায় গিয়ে পড়ছি। ম্যাম নাম হচ্ছে যে পিয়া ম্যাম। ম্যামের বলার পরে ম্যামে কয় মেয়েটা খুবই কষ্টের, তুমি মেয়েটার সঙ্গে এসব করো না। ওরা বলার পরে কয় আমার গাছ থাকলে আমার একদিন ফল হবে, এটা ম্যামের ও বলছে। বলার পরে ম্যামে রাতের 8টার দিকে আমার কাছে আবার আসছে। আমি সবসময় একটা জিনিসে দেখছি, আমি যদি একজন
ভালো মানুষের কাছে গেছি, তারা আমার জন্য একটু না একটু স্যাক্রিফাইস করছে, কিন্তু ভাইয়া ওর মতো জানোয়ার আমাকে কখনো স্যাক্রিফাইস করে নাই, কখনো স্যাক্রিফাইস করে না আপনার। পরে ম্যাম আমাকে অনেক বুঝাইছে, ম্যামকে তোমার শরীরের কন্ডিশন খুবই খারাপ, তুমি মারও যেতে পারো, এখনো তোমার যে অবস্থা আমার তো পুরো মরে যাবে তুমি। এইটা তখন ম্যাম বলতেছে কি তোমার শরীরের কন্ডিশন খুবই খারাপ, তুমি বাঁচবা না, তুমি হচ্ছে যে তুমি যে কোনো একটা তোমার পথ বেছে নিতে হবে। পরে কি করলো, আমার তখন আমাকে ডেলিভারি আপনার মানে ডেলিভারি হবে, তখন ম্যাম আমাকে ইঞ্জেকশন দিছিল আর কি আপনার, আমার হয়তো আমার বেবি মারা গেছিল। মারা যাওয়ার পরে আমি 2 দিন কষ্ট করছিলাম, 2 দিন ভাই কষ্ট করছিলাম, কিন্তু ডেলিভারি হচ্ছে না। দেন হচ্ছে যে আমার 19 তারিখে ডিএনসি করা হয়েছে 5টার দিকে, আমার শরীরের কন্ডিশন খারাপ দেখা আমাকে যখন আপনার ওটিতে নিতেছে না, ওর মতো ছেলে আমার সঙ্গে সঙ্গে ভাইয়া যায় নাই, তাও যায় নাই ভাই। জানোটা কই এখন আপনার ঢাকাতে আছে। তারপরে এখন তোমাদের সম্পর্কের অবস্থা কি? এখন হচ্ছে যে জায়গায় গেছি ওই জায়গায় আপনার খারাপ প্রস্তাব, তোমাকে এটা করে দিব, তুমি আমাদের জন্য এটা করো, তোমাকে এই হেল্পটা করে দিব, তোমার জন্য এটা করব, প্রচুর পরিমাণ। যখন ডিএনসি করার পরে যখন একটা জানোয়ার, এরকম জানোয়ার কখনো হয় না। মানুষ বলে কি, মানুষ যখন ওরে দেখে না, দেখলে বলে কি না ও তো খুবই একটা ভালো ছেলে, ইনিশন ছেলে এরকম হতে পারে না। ডিএনসি করার পরও ভাই বাসাতে আনার পর আমার গায়ে বোঝেন হাত তোলে 2 দিন পরে, কত জানোয়ার। ভালো করে আমাকে মেডিসিন দোতলা কি ভাই খাওয়ায় নাই, তাও মেডিসিনটি খাওয়ায় না ভাই। আমি সারা পৃথিবীতে আমার বাচ্চার দেন হচ্ছে যে ওরে আমি ফেস করতে চাই, আমি না আর পারতেছি না। এখন আমার দেখতেছি সুইসাইড করা ছাড়া আমার আর কোনো পথ নাই, কোনো পথ নাই। আমি সারা পৃথিবীতে যাই, আমি একটা জিনিস কি থানা বলেন, আদালত বলেন, দেন হচ্ছে যে সবার কাছে গেছি ভাই, শুধু প্রধানমন্ত্রীর কাছে আমার যাওয়া, আর কারো কাছে আর সবার কাছে যাওয়া বাকি শেষ আপনার। আমি ওর জন্য মামলা করতে গেছি, আমি ছোট্ট করে বলি, আমি ওর জন্য মামলা করতে গেছি, উত্তরাতে গেছি আপনার, উত্তরা আপনার 7 নম্বর সেক্টর, ওই যে বাইন হাউসে জব করে ওরই একটা অফিসে, পাশের অফিসে 7 নম্বর সেক্টরে গেছি। যাই ওখানে কিছু ভাইগরকে এরকম বলছি, বলার পরে ভাইরা আমার এই যে বাচ্চার রিপোর্ট এগুলো তো আগেরগুলো তো পুড়িয়ে ফেলছে আপনার। পরে আমি ফুলি যে বাবা হয় ওইখান থেকে এগুলো আবার নিছি মেডিকেল থেকে নিয়ে, ওনাদেরকে এগুলো ওরা দেখছে, দেখার পরে খুবই খারাপ করছে, অনেক ইয়েটিও করছে। বলার পরে একটা ভাই উনি আমাকে বললো কি ঠিক আছে আমি তোমারে হেল্প করবো, টাকা পয়সা গাইছে, বহুত টাকা পয়সা গাইছে, কিন্তু কেউ আমাকে হেল্প করে নাই। পরে কি হেল্প করে, তুমি কি চেয়েছিলে? আমি চেয়েছি ওরে জন কোটিং থেকে কোটিং শাস্তি দাও। ওরে কেস করছো তুমি? হ্যাঁ কেস করছি, থানাতে কেস করছি, ওরে নিছে হেয়ার পিসখান দিয়ে ছেড়ে দিছে, আমার থেকে 10,000 টাকা নিছে। কেস করছো না জিডি করছিলে? না আমি কেস করছি। এটা হচ্ছে যে ওর ফ্যামিলিগত নিছে, ওর ফ্যামিলি নাকি 20,000 টাকা দিয়ে ওর এখান থেকে ছুটিয়ে নিছে। তাহলে আমি যে একটা মেয়ে হেল্প চাইছি, দেন হচ্ছে যে আমার থেকে যে টাকাটা নেওয়া হয়েছে তাও তো আমার কোনো হেল্প করা হয় নাই, এটা কি করলেন? পরে উনি নাকি আপনার মেবি এই 11 নম্বর সেক্টর থেকে উনি থেকে নাকি এখান থেকে ট্রান্সফার অন্য জায়গায় চলে গেছে। যাই হোক, পরে আমি সাথে গেছি একটা লোকের লগে, ভদ্র লোকের লগে আমার লগে পরিচয় হওয়ার পর উনি কয় ঠিক আছে তুমি মামলাটা করো কোর্টে, হ্যাঁ তোমার এভরিথিং লাগবে। পরে আমার কাছে তোমার সরকার বাইরে কেস হবে, যেহেতু তোমার বাচ্চাও মেরে ফেলছে, মার্ডার কেস হবে, তুমি দিবা। পরে আমার জিজ্ঞাসা করছে তুমি অ্যামাউন্ট কত দিতে পারবে? আমি কেউ মামলা করতে অ্যামাউন্ট যা লাগে আমি সেটা দিব, আমি যদি রক্ত বিক্রি করা হয় তবু আমার বাচ্চার বিচার চাই, আমি যেভাবে হয় যে পজিশন হয় যেভাবে তো আপনার অ্যামাউন্ট দিতে হবে। পরে উনি কয়টা তো সরকার বাইরে কেস হয়ে যাবে, তুমি সব মিলে আমরা 10,000 টাকা দিও। আপনার এটা আজকে 15 দিনের ঘটনা, 15 দিনের ঘটনা, আমি আপনার ওনারে 10,000 টাকা দিছি, উনি মামলা করে দিবে, মানে সব কিছু ঠিকঠাক করছে মামলা করে দিবে। ওনার 10,000 টাকা দিলাম, আমার এই যে মেডিকেলের কাগজপত্র যা আছে এভরিথিং সব কিছু দিলাম, উনি মামলা করে দিবে। উনি আজ না কাল না পরশু, পরশু না তরশু, মানে এরকম করে উনি আবার এখান দিয়ে কি করছে, ওর লগে ভাঁজ দিছে, ওর লগে ভাঁজ দিয়া এগুলো মানে করতেছে। করার পরে উনি ওনার মতো, আমি আমার মতো, মানে উনি আমাকে বুঝ দিতেছে আমি মামলা করবো আজকে না কাল না পরশু, আমাকে বলতেছে কি হাইকোর্টে যাইতে। আমি হাইকোর্টে গেছি, আপনার হাইকোর্টে গেছি, উকিলের সঙ্গে কথা বলেছে, উকিলে বলতেছে কি আপনার সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, আপনি দেন হচ্ছে যে এই তারিখে এসেন। গেলাম ওই তারিখে, জজ করে যাইতে বলছে, গেলাম জজ করে যাক, আপনার একটু সময় লাগবে তো আমরা করতেছি, আপনি একটু সময় লাগবে, একটু অপেক্ষা করেন। গেলাম আমি আবার আমি আমার কাকির বাসাতে থাকি এখন,
গেলাম বাসার দিকে চলে যাওয়ার পর নাকি আজ না কাল না পরশু দিন আমি আবার উত্তরাতে গেছি। মানে এখন পর্যন্ত তুমি কোনোখানে কোনো বিচার পাও না? বিচার পাই না আপনার, একদম কারো কাছে বিচার পাই নাই, কারো কাছে বিচার পাই না। আপনার উনি যে লোকটা আমার থেকে টাকাটা নিছে, উনি আমার সঙ্গে যে কি যে খারাপ, নোংরা ভাষা কথা বলছে, নোংরা ভাষা কথা বলছে। মানে হচ্ছে যে ওনার সঙ্গে আমার সব কাজ করে দিবে, বিচার করে দিবে, আপনার হচ্ছে যে ওরে আপনার সাথে পুলিশ দিয়ে ধরে দিয়ে ওরে কোর্টে চালান করে দিবে, আমি আমার বাচ্চার বিচার পেয়ে যাম, ওনার সঙ্গে থাকতে হবে। হ্যাঁ, ওইখানেও ওনার সঙ্গে থাকতে হবে, হেল্প করে দিব, এখানে আমি ওনার কাছে টাকা দিছি, ওনার সঙ্গে আমার থাকতে হবে আপনার। মানে আমি যে জায়গায় যাই ভাই, কারো কাছে হেল্প পাই না, কিন্তু সবার কাছে কি থাকতে হবে। ও মাই গড। থাকবা তোমাকে হেল্প করে দিব, থাকবা তোমার আমি হেল্প করে দিব। আমার শরীরের কন্ডিশন দেখছেন, আমি শেষ হয়ে যেতেছি, আমি কারো কাছে বিচার পাই নাই। একটা ছেলে এরকম দুর্ঘটনা ঘটাইছে, তাও কারোর কাছে যে বিচার পাই না, কারো কাছে বিচার পাই নাই। বোন, তোমার এই যে অল্প বয়সে বিয়ে, প্রেম, বাচ্চা, এত ঘটনা, এই নিয়ে যদি এখন যারা দেখছে ছোট যে মেয়েরা, 14-15 বছর মেয়েরা, ওদের জন্য যদি তুমি কিছু বলতে চাও যে কিভাবে সতর্ক হবে বা কি করবে? আমি একটা জিনিসে বলতে চাই, সেটা হচ্ছে যে যারা এনকার জেনারেশনে আছে, পড়াশোনা করে, বাবা মা যেভাবে বলো ওইভাবে মানে চলাফেরা করো, একটা জিনিস। আর যারা এখন 13-14 বছর আছে, আমি মনে করি কি আমার মতো কেউ জন ওই জায়গাতে জীবনও পাড়া না দেয়, আমার মতো জন কেউ না হয়, কেউ জন ওই জায়গাতে কখনো পাড়া না দেয়, বাবা মার দিকে তাকে কখনো জন ওই জায়গাতে পাড়া না দেয়। আর আমি জানি না কেউ আমাকে কি ব্যাড কমেন্ট করবে না ভালো কমেন্ট করবে, আমি এতটুকু চাই পাবলিক পেজে মানে যারা আমার ভিডিওটা দেখবে, আমি একটা জিনিস আমার সবাই এইটুকু সাপোর্ট চাই সবাই থেকে, এই জানোয়ারের জন্য আমি শাস্তি পাই, এই জিনিসটা আমি সবার কাছে অনুরোধ করব। দোয়া করো অন্তত যেন ওর প্রাপ্য সম্মানটা পায়, শাস্তিটা যেন দেখে যেতে পারে। আমি এইটাই চাই, আমি মরতে চাই না। আমি বেসিক্যালি আমি কালকে যখন আমি উত্তরাতে রাতের বেলা 10টার দিকে বসে রয়েছি, তখন আমি ডিসাইড করছিলাম আমি গাড়ির তলা মাথা দিব, যেটা সত্যি কথা। তখন আমি চাইছি সুইসাইড করতে। তখন ওই মেয়েটাই ওকে আমার একটা ফ্রেন্ড, আমি লাখ শুকরিয়া করি, ওজন ভালো থাকে। ও আমাকে যদি এতটুকু সাপোর্ট না করতো, তাহলে আমি মনে হয় এতদিন পর্যন্ত ওর সঙ্গে যুদ্ধ করে আসতে পারতাম না। ওকে বলার পরে তুই সুইসাইড করো না, তুমি বাঁচো, তুমি যুদ্ধ করো, দেখো ওর কি হয়, তুমি ওর শাস্তি দাও, কঠিন থেকে কঠিন শাস্তি দাও। আমি কিচ্ছু চাই না পৃথিবীতে। আমি যদি প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন বা একটাই সবকিছু, আমি আমার বাচ্চার শাস্তি চাই। আমাকে যেভাবে মারছে, আমাকে যেভাবে কি করছে না করছে, আমার কাছে সব কিছু ডকুমেন্ট আছে। আমি থানা তো গেলে আমার কাছে থেকে টাকা নেয়, কোনো কিচ্ছু করে না ভাইয়া। আমি যার কাছে যাই তার কাছে আমার কপালটা একদমই খারাপ, কারো কাছে আমি বিচার পাই না। সবাই বলে এটা করো, আমার সঙ্গে থাকো, এত টাকা দাও, এমন করো সেমন করো। কিন্তু ভাই একটা জিনিস, আমি আমার বাবার মার কখনো ঋণ শোধ করতে পারবো না, জীবনও না। আমার মা আমার জন্য এখনো প্রচুর পরিমাণ মা বাপ করবে। আমার আমি একটা দুর্ঘটনা ঘটার পর আমার মাই কিন্তু জানে না এই ব্যাপারটায়। আমি আজকে এসে ভিডিওর সামনে বলতেছি, আমার মা বাবা কখনো জানে না, আমার মা একটু বিন্দু পরিমাণও জানে না। আমার মা আমাকে যখন আমি যেটা বলি ওইটাই দেয়, এখন আমার মা করতেছে আমার বাবার অজান্তে। আমিও রিকোয়েস্ট করতে চাই সেসব ইয়াং প্রজন্মকে, যারা 13, 14, 15, 16, 17 বছরের মেয়ে, প্লিজ কারো মিষ্টি কথায় জীবনটা নষ্ট করো না। লিসেন টু ইউর ফাদার মাদার, ওরাই তোমার সত্যিকার বন্ধু, আর কেউ না।